কাঁদতে কাঁদতে হৃদের বুকে মাথা রেখে শুয়ে আছে আরশি। হৃদ এক হাত দিয়ে আগলে রেখেছে তাকে। হৃদ তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওঠে, কিছু খেয়েছিস? কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আছে আরশি। হয়তো ক্লান্তিতে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে সে। কিছুক্ষণ পর আরশি উঠে হৃদের পাশে বসে আছে, কারণ ডাক্তার এসেছে কেবিনে। হৃদের সব ঠিকঠাক আছে কিনা তা দেখে চলে গেল সে। ডাক্তার বের হতেই রাত আসলো খাবার নিয়ে। দেখে আরশি পাশে বসে আছে হৃদের। আরশির হাতে খাবার দিয়ে হৃদের পাশে বসে রাত। কিরে ভাই, এতক্ষণ লাগলো তোর আসতে? কি করব বল, আমি আরও আগেই আসতে চেয়েছিলাম। বাবা বলল মা ও বৃষ্টিরা বাসায় একা, আরও আছে দুশ্চিন্তার মাঝে, তাই তারা গেলে তারপর আসতাম। কি আর করার, জানিসই তো বাবা একঘেয়েই স্বভাবের, যা বলে তাই। আচ্ছা, এখন খাবার এনেছি, গরম গরম খেয়ে নে। আর সে খেয়াল করে হৃদের হাতে ব্যান্ডেজ করা, তাই প্লেটে খাবার নিতে নিতে বলে ওঠে, তুমি তো আর খেতে পারবে না, সমস্যা নেই, আমি খাইয়ে দিচ্ছি। পাশ থেকে রাত হেলান দিয়ে বলে ওঠে, আমারও ডান হাতটা খুব ব্যথা করতেছে রে আরশি, মনে হয় আজ রাতে আর খাওয়া হবে না। আরশি একটু হেসে ওঠে, বুঝেছি, আসো, দুজনকেই আমি খাইয়ে দিচ্ছি। রাত ও হৃদ দুজনকেই খাইয়ে দিচ্ছে আরশি। সেও খাচ্ছে। রাত খেতে খেতে বলে ওঠে, জানিস আরশি, আমাদের দাদি মানে দাদার বউটাও ছিল এমন। আমাকে আর হৃদকে সেই ছোটবেলায় এভাবে পাশে বসিয়ে খাইয়ে দিত। আমার এখনো মনে আছে। আজ আবার আমার দাদার বউটাকে আমাদের সামনে দেখতে পেলাম। কথার ফাঁকে এখন তুমি আমাকে দাদার বউ বানিয়ে ফেললে। খেয়ে দিয়ে বসে আছে রাত ও আরশি। হৃদ শুয়ে শুয়ে রাতের দিকে চেয়ে চেয়ে বলে ওঠে, তুই আজ এখানেই থাক আমার সাথে, যদি সমস্যা না হয়। গাড়ি এনেছিস তো, তাই না? তাহলে আরশিকে এক টানে বাড়ি পৌঁছে দিয়ে তুই আবার চলে আয়। হৃদের কথায় অবাক হলো আরশি। অনেক জোরাজুরির পর সবাইকে রাজি করিয়েছে সে। আজ হৃদের পাশে থাকবে। হৃদও সম্মতি দিয়েছে থাকতে, আর এখন বলছে বাড়ি দিয়ে আসতে। আরশি একটু রাগীভাবে জোর গলায় বলে ওঠে, আমি যাব না, আমি এখানে থাকবো আজ। হৃদ তার দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় বলে ওঠে, বাড়াবাড়ি করিস না আরশি, চুপচাপ রাতের সাথে বাড়ি চলে যা, প্রয়োজনে কাল আবার আসিস। আমি বলছি না আমি যাব না, আমি এখানেই থাকবো, যাব না মানে যাব না। রাত, ওকে নিয়ে যাতো এখান থেকে। আচ্ছা, আরশি থাকতে চাইছে, প্রবলেম কি? অনেক প্রবলেম আছে, তুই বুঝবি না। যা আরশিকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। আরশি ভালোভাবে বলছি, চুপচাপ রাতের সাথে চলে যা, কাল আবার আসিস। হৃদ চাইছে না, তাও বেহায়ার মতো থাকতে চাইছিস কেন? চল বাড়ি চল। কথাটা একটু রাগীভাবেই বলে ওঠে রাত। আরশি যেতে না চাইলেও আরশিকে নিয়ে চলে গেল রাত। বাড়িতে পৌঁছে দিয়ে আবার রাতের কাছে চলে এলো সে। রাত ফিরে এসে হৃদের পাশে বসতেই হৃদের ফোনটা বেজে ওঠে। ফোন তুলে দেখে বৃষ্টির ফোন। হ্যালো ভাবি, এত রাতে ফোন দিয়েছো, ঘুমাওনি? রাত পৌঁছেছে? এটা জানার জন্যই এত রাতে ফোন দিলে? বাহ, কি দরদ। এসেছে মাত্র। আরশিকে এত রাতে পাঠিয়ে দিলেন কেন? আসার পর থেকেই শুধু রুমে বসে বসে কাঁদছে। কাঁদুক, সমস্যা নেই, একটু পর ঘুমিয়ে যাবে। কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি, আসার পর থেকে দেখলাম কাঁদছে। এভাবে কি কাউকে এখানে রাখা যায় বলুন? আর এখানে কিছুক্ষণ পর পর নার্সরা আসছে, এতে আরও আরশির ঘুমে ডিস্টার্বই হতো। তার উপর এই শীতের রাত, এই ঠান্ডার মাঝে এভাবে ঘুমের ডিস্টার্ব হলে কি থাকা যায় এই হাসপাতালে? তাই রাতের সাথে পাঠিয়ে দিলাম তাকে। এখানে থাকলে আরও কষ্টই হতো তার। বা, এই অসুস্থ শরীর নিয়েও প্রেয়সীর জন্য এত চিন্তা? এই তো তোমার প্রিয়তম আমার দিকে চেয়ে আছে, নাও কথা বলে নিশ্চিত হও যে ঠিকঠাক মতো পৌঁছলো কিনা। পরদিন বিকেলে হৃদকে নিয়ে যাওয়া হয় বাড়ি। এখন মোটামুটি সুস্থ আছে সে। আজ বৃষ্টি বাবার বাড়ি গেল রাতের সাথে। নিয়ম অনুযায়ী 2-1 দিন থাকার কথা হলেও রুদ্র চৌধুরী বলল, এই অবস্থায় অতদিন থাকার দরকার নেই, একদিন থেকেই রাতের সাথে চলে আসবে সে। আজ মেয়ে ও মেয়ের জামাই আসায় খুশি আনন্দে নানান আয়োজনে কাটল দুপুরটা। বিকেলে বর্ষা ও বৃষ্টি বসে আছে ছাদের দোলনাটায়। বর্ষা একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠে, হারিয়ে যাওয়ার নাটকটা করে তো রাতের মনটা খুব ভালোভাবে জয় করে নিয়েছিস দেখছি। তুমি এখনও সেই পুরনো কথাগুলো টানছো আপু? আমরা সব ভুলে কি আগের মতো জীবনযাপন করতে পারি না? অবশ্যই। আর তুই তো এটাই চেয়েছিলি, তাই তো এত কাহিনী করলি। তুই খুব ভালো অভিনয় পারিস রে বৃষ্টি। বর্ষার তেরা বেঁকা কথায় এবার একটু রাগ হয় বৃষ্টির। বর্ষার দিকে চেয়ে বলে ওঠে, রাতের সাথে কে কতটা অভিনয় করেছে সেটা তোমায় নতুন করে মনে করিয়ে দিতে হবে না আপু। তুমি রাতের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো, কতটা অন্যায় করেছিলে তার সাথে।
ওটা জাস্ট আমার একটা ভুল ছিল, আর ভুল তো মানুষই করে, তাই না? তাই বলে তাকে সেই ভুল সংশোধন করতেও সুযোগ দিতে হয়। বড় বোন হয়েও তোর কাছে হাত জোর করে কেঁদেছিলাম, আর হারিয়ে যাওয়ার অভিনয় করে আমার সে কান্নাগুলো অভিনয়ের চাদরেই ঢেকে ফেললি তুই। তাই তো আমার ভাগ্যটাও আজ এমন। তোমার ভাগ্য তুমি নিজেই পরিবর্তন করেছো আপু, আর আমার ভাগ্য হঠাৎ পাল্টে যাওয়ার কারণও ছিলে তুমি। অযথা আমায় দোষারোপ করো না। ধীর পায়ে নিচের দিকে হাঁটা ধরল বৃষ্টি। বর্ষার চোখ দুটি রাগে লাল হয়ে আছে। এক মুহূর্তের জন্য হলেও বৃষ্টিকে এখন তার চরম শত্রু বলে মনে হচ্ছে। ইচ্ছে করছে এই ছাদ থেকে ধাক্কা দিয়ে বৃষ্টি ও তার বেবিকে রাতের জীবন থেকে সরিয়ে দিতে। রাতের সাথে বৃষ্টিকে দেখলেই সহ্য হয় না তার। ইচ্ছে করছে বৃষ্টিকে এখন কথা বলতে বলতে ছাদের কিনারা থেকে টপ করে নিচে ফেলে দিতে। তাতেই রাতের জীবন থেকে সরানো যাবে বৃষ্টিকে। এমন পাষাণ হৃদয়ের বোন এ দুনিয়ায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে কিনা মনে হয় না। বৃষ্টি নিচে নেওয়ার জন্য ধীরে ধীরে সিঁড়ির কাছে আসতে অনুভব করে পেছন থেকে কারো হাতের স্পর্শ, আর তা একটু জোরেই ছিল। নিজের ওজন সামলাতে না পেরে মনে হচ্ছে এখনই সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে সে। যেমনটা একটা গোলাকার বস্তু সিঁড়ি দিয়ে ছেড়ে দিলে পড়ে, সেরকমই। বৃষ্টি চোখ বন্ধ করে আছে। পিট পিট করে তাকাতেই নিজেকে রাতের বুকে নতুন করে আবিষ্কার করলো সে। রাত তখন বৃষ্টিকে খুঁজতে ছাদে যাচ্ছিল। বৃষ্টিকে এভাবে পড়ে যেতে দেখেই খপ করে ধরে ফেলে সে। তবুও ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে বৃষ্টির। এবার পেটে হাত দিয়ে কেঁদেই দিল বৃষ্টি। রাত রাগী চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে। বৃষ্টিকে এভাবে ধরে রাখায় পারছে না কষিয়ে কয়েকটা চর বসিয়ে দিতে বর্ষার গালে। ড্রাইভারকে ফোন দিয়ে 10 মিনিটের ভেতরে এখানে আসতে বলে রাত। বৃষ্টিকে নিচে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল সে। থাকার জন্য যে কাপড় এনেছিল তা সব গুছিয়ে নিল ব্যাগে। এখনই বৃষ্টিকে নিয়ে বাড়ি চলে যাবে সে। বাড়ির সামনে এসে হর্ন বাজালো ড্রাইভার। বৃষ্টিকে নিয়ে বাইরে চলে যাচ্ছে সে। বৃষ্টির বাবা মা সামনে এসে জিজ্ঞেস করলো। কিছু বলল না রাত, শুধু রাগী গলায় বলে ওঠে, যে বাড়িতে আমার স্ত্রীর 1 মিনিটের নিরাপত্তা নেই সেই বাড়িতে আর 1 সেকেন্ডও থাকবে না সে। কি এমন হলো কিছুই তো বুঝতে পারছি না আমি। আপনার বড় মেয়েকে জিজ্ঞেস করুন, বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলো বৃষ্টি। রাত সচরাচর কারোর সাথে এভাবে কথা বলে না, কিন্তু আজ তার কথার ধরন বুঝিয়ে দিচ্ছে সে কতটা রেগে আছে। কেটে গেল আরও কয়েকদিন। আজ হঠাৎ আরশি কলেজ ছুটির পর বের হতেই দেখে রিত গেটের বাইরে অপেক্ষা করছে তার জন্য। এতদিন আরশির সাথে কোনো যোগাযোগ করেনি রিত। আজ হঠাৎ কলেজের সামনে আসায় একটু অবাক হলো আরশি। পেছন থেকে আরশিকে কেউ ডাক দিতেই পেছন ফিরে আরশি দেখে নতুন স্যারটা আসিফ। চলে যাচ্ছ আরশি? না, আমি আরও ভাবলাম আজ তোমাকে নিয়ে একসাথে লাঞ্চ করব। আরশি একটু ভুরু যুগল কুচকে বলে ওঠে, সরি। না মানে তোমার যদি তাড়া থাকে তাহলে জোর করব না। ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সামনে। রিত তখন হেঁটে এসে আরশির পাশে এসে দাঁড়ায়। আসিফ হাত বাড়িয়ে বলে ওঠে, হাই ভাইয়া। রিত একটু হেসে বলে ওঠে, না আমি আপনার সমবয়সী হব। তবু আপনি আরশির বড় ভাই, তাই। হাজব্যান্ড, হবু হাজব্যান্ড। আপনার জানাই ভুল আছে। আরশি আমার বোন নয়, বরং আমার হবু বউ। হৃদের কথা এবার চোখ কপালে উঠে গেল আরশির। হৃদ আসিফকে বলে ওঠে, একটু সাইডে আসুন, কথা আছে। এবার বলুন। মনে হয় সেদিনের হাতের মতো এবার গলায় আঘাত করাতে চান। গলায় কিন্তু ব্যান্ডেজ করেও আর কোনো লাভ হবে না। সো পড়াতে আসবেন, সুন্দরভাবে পড়াবেন। বেশি লুচ্চামু ভাব থাকলে চোখ দুটো আলাদা করে নেব শরীর থেকে। বিশেষ করে আরশির থেকে দূরে থাকবেন, না হলে গলার অবস্থা ওই হাতের মতোই হবে। এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। রিড সানগ্লাসটা লাগিয়ে স্যারের দিকে তাকে একটা মুচকে হাসি দিয়ে বলে ওঠে, বি কেয়ারফুল। আরশির কাছে গিয়ে আরশির হাত ধরে টেনে নিয়ে যায় গাড়ির কাছে। গাড়িতে ওঠ। কোথায় যাব আমরা? স্যারের লাঞ্চের ইনভাইট তো মিস করে ফেললি, এখন আমার সাথেই চলো রেস্টুরেন্টে। তুমি কি আমায় ভুল বুঝছো? না, একদম না। ওই ছেলে তোকে লাঞ্চের ইনভাইট করার সাহস পাই কিভাবে? নিশ্চয়ই তুই এসব বলার সুযোগ দিস, তাই? চল, তুই আজ কত খেতে পারিস দেখি। এটা বলে আরশির হাত ধরে টানতে টানতে গাড়িতে তুলল রিত। কেটে গেল আরও 3 মাস। একটু আগে হাসপাতালে নিয়ে আসা হলো বৃষ্টিকে। ওটির বাইরে এদিক ওদিক পায়চারি করছে বাকি সবাই। রাত খুব জোরাজোরি করে বৃষ্টির সাথে ভিতরে গেল। বৃষ্টির হাতটা শক্ত করে ধরে আছে সে। ভয় হচ্ছে আজ তার, প্রচুর ভয় হচ্ছে তার এই পিচ্ছি বৃষ্টি ও সন্তানের জন্য। প্রচণ্ড বর্ষণের মাঝে হাসপাতালে নিয়ে গেল বৃষ্টিকে। রাত তখন 11টা পার হয়ে গেছে।
বাইরে সকলের কথা শোনা যাচ্ছে। রাত প্রায় পাগল পাড়া। বৃষ্টির পাশে থাকার জন্য অনেক জোরাজোরিতে বৃষ্টির সাথে থাকার অনুমতি দিল রাতকে। পাশে ডাক্তার, সাথে প্রয়োজনীয় যন্ত্রপাতি। বৃষ্টির হাত শক্ত করে ধরে আছে রাত। সবাই এখন ব্যস্ত বাচ্চার জন্য। দাঁতে দাঁত চেপে নিচের ঠোঁটটা কামড়ে ধরে বৃষ্টি। মনে হচ্ছে আজ এই কষ্ট মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বৃষ্টিকে সাহস দিতে চাইলেও মুখ দিয়ে কিছু বের হচ্ছে না রাতের, কারণ তার নিজের শরীরও থরথর করে কাঁপছে। আজ মৃত্যু নিয়ে কোনো ভয় নেই বৃষ্টির। মৃত্যুর যন্ত্রণা খুব কাছ থেকে উপলব্ধি করতে পারছে সে। তার একটাই চাওয়া, তার সন্তানটা যেন সুস্থ থাকে। ডাক্তারদের মুখে হাসির আভাস। রাতের শরীর এখনও কাঁপছে, তবে আগের থেকে কিছুটা কম। নিচু হয়ে বৃষ্টির কপালে একটা চুমু দিল রাত। বৃষ্টির শত কষ্ট যেন এই মুহূর্তে সার্থকতায় রূপ নিল। কিছুক্ষণ পর ডাক্তাররা হাসি মুখে রাতের কোলে তুলে দিল এক ফুটফুটে পুত্র সন্তান। রাতের হাস্যোজ্জ্বল চেহারায় দুগাল বেয়ে ঘেমে পড়ল নোনা জল। আজ এই গড়িয়ে পড়া জল দুঃখের নয়, সুখের জল এটা। রুদ্র চৌধুরীর কোলে তার বংশের প্রথম নাতি। আজ খুশিতে আত্মহারা সে। নাতির ডান কানে আজান, বাম কানে একামত দিল সে। আজ খুশিতে আত্মহারা সবাই। বাড়িতে একটা দোলনা, প্রয়োজনীয় সব, বিশেষ করে ১৭ রকমের খেলনার জিনিস দিয়ে একটি রুম পরিপূর্ণ করে ফেললেন রুদ্র চৌধুরী। বড় করে অনুষ্ঠান করে নাতির নাম রাখলো আহমেদ শ্রাবণ চৌধুরী। সারাক্ষণ নাতিকে নিয়েই কাটিয়ে দেয় তারা। রাত্রি চৌধুরী কোলে নিয়ে হাঁটছে শ্রাবণকে। রুদ্র চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে ওঠে, এই বুড়ো বয়সে দুজন মিলে যুক্তি করে আমায় আবার ধোকা দিও না শ্রাবণ দাদু, ভুলেও যেন আমার উন্নির দিকে চোখ না পড়ে যায়। রাত্রি চৌধুরী কোলে হাত পা নাড়িয়ে চারদিকে পিটপিট করে তাকাচ্ছে শ্রাবণ। দেখতে দেখতে পেরিয়ে গেল ১ মাস। বৃষ্টির বাবা মাও এসেছে কয়েকবার, কিন্তু বর্ষা আসেনি। আসবেই বা কোন চোখে? সে তো সেদিনের কাহিনীর জন্য রাত ও বৃষ্টির কাছে একটিবার ক্ষমা চাওয়ার জন্য আসার সাহস পাচ্ছে না। রাত অফিস থেকে ফিরে দেখে শ্রাবণকে নিয়ে বিছানায় বসে আছে বৃষ্টি। মুখে তার হাসির ঝলক। রাত ফ্রেশ হয়ে তাওয়াল দিয়ে চুল নাড়তে নাড়তে বের হয়। দেখে শ্রাবণকে কোলে নিয়ে হাঁটছে বৃষ্টি। বৃষ্টির কাছে গিয়ে ২ হাতে বৃষ্টির ঘাট ধরে কপালে একটা চুমু এঁকে দিল রাত। শ্রাবণের দিকে তাকিয়ে বৃষ্টিকে বলে ওঠে, বাবু খেয়েছে? বৃষ্টি শ্রাবণকে আদর করতে করতে বলে ওঠে, হুম। শ্রাবণকে বৃষ্টির কাছ থেকে নিয়ে তার সাথে দুষ্টুমিতে কথা বলতে বলতে হাঁটতে থাকে রাত। পেছন থেকে বৃষ্টি হাসি মুখে মুগ্ধ নয়নে চেয়ে আছে বাপ ছেলের দিকে। আরশি রিতকে কয়েকবার ফোন করলেও ফোন ধরল না রিত। এবার ফোন ধরেই রেগে বলে ওঠে, সমস্যা কি তোর? ফোন ধরছি না তার মানে বুঝতেই তো পারছিস আমি বিজি আছি। আমার জন্য কি তোমার কখনোই সময় হবে না রিত ভাই? এত রাতেও আমি ফোন দিলে বলছো তুমি বিজি। তুমি কি ইচ্ছে করে আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করো, নাকি তুমি চাও আগের সব ভুলে আমি তোমার লাইফ থেকে সরে যাই? রিত এবার ঠান্ডা মাথায় বলে ওঠে, কি বলবি বল। এভাবে কেন বলছো? কেমন আছো তুমি? ভালো। তুই কি এত রাতে এটা বলার জন্য ফোন দিলি? তুমি মনে হয় বিরক্ত বোধ করছো। আচ্ছা ভাই, ভালো থেকো। বেশি রাত জেগো না, শরীর খারাপ করবে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা ভাই বলেই ফোনটা কেটে দিল রিত। আরশি শুয়ে শুয়ে তাকিয়ে আছে মাথার ওপর থাকা ছাদটার দিকে। এই মধ্যরাতেই প্রিয় মানুষটার কথা মনে পড়ে সবচেয়ে বেশি। ইচ্ছে করছে সব ফেলে ছুটে যেতে তার কাছে। আরশির মনে পড়ে সে আগের দিনগুলো, যখন রিত এই মধ্যরাতে এসে তাকে দেখে যেত। কখনো কখনো আদর করে চুমু এঁকে দিত কপালে, গায়ের কাঁথাটা টেনে দিয়ে চলে যেত আবার। কিন্তু সেই রিত এখন রাতে এত কেয়ার তো দূরে থাক, দিনের বেলাও দেখতে আসে না তাকে। তুমি বোঝো না রিত ভাই, আমি যে তোমার অপেক্ষায় থাকি। লাইট অফ করে ঘুমিয়ে পড়ে আরশি। গায়ে আলতো করে কারো স্পর্শে ঘুম ভেঙে যায় আরশির। দেখে চারপাশটা খোলামেলা। আজও সেদিনের মতো ছাদে বসে আছে সে। দেখে সামনে মাস্ক পরা সেই লোকটা বসে আছে। ভয়ে গলা শুকিয়ে আসে আরশির, কারণ আর অনেকদিন লোকটা কোনো বিরক্ত করেনি আরশিকে। আরশিও মনে মনে ভেবে নিয়েছিল হয়তো আর আসবে না লোকটা, কিন্তু আজ আবার এসে হাজির হলো সে। লোকটা গম্ভীর গলায় বলে ওঠে, যে তোমায় নিয়ে ভাবতেও চায় না, তার পেছনে পড়ে থাকতে লজ্জা করে না তোমার? সেটা আমার ও তার ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আর প্লিজ আমাকে এভাবে আর বিরক্ত করবেন না। আপনি কে তাও আমি আর জানতে চাই না। আগে অনেকবার জানতে ইচ্ছে হলেও এখন আর নেই। দয়া করে আমি মুক্তি দিন প্লিজ, আর আসবেন না আমায় জ্বালাতে। হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি আমি, প্লিজ। লোকটা ঠান্ডা মাথায় বলে ওঠে,
ওকে, তোমার ইচ্ছে আমি পূরণ করব। এভাবে আর কখনো তোমার কাছে আসবো না। তবে তোমাকে কিছু শর্ত মানতে হবে। তোমাকে ঠিকঠাক মতো নিজের খেয়াল রাখতে হবে। নিজেকে কখনো কষ্ট দিতে পারবে না। আর কোনো ছেলের জীবনের সাথে জড়িয়ে লাইফটা নষ্ট করবে না। ঠিকঠাক মতো পড়াশোনা করবে। আর হ্যাঁ, টাইমলি খাবার খাবে। যদি দেখি আমার শর্ত মতে তোমার সব ঠিক আছে, তাহলে আমি আর আসবো না। আর যদি দেখি কোনো কিছুর পরিবর্তন হয়েছে, তাহলে আমি আবার আসবো। আর কিছু মনে নেই আরশির? তার আগেই লোকটা আরশির মুখে রুমাল চেপে ধরে আবার বিছানায় সুন্দর করে শুয়ে আবার চলে যায়। লোকটা চলে যাওয়ার সময় আরশি ঘুমো ঘুমো চোখে হাত বাড়িয়ে বলে ওঠে, হৃদ ভাইয়া। লোকটা কিছু না বলে চলে যায়। হাতটা বিছানায় পড়ে, ঘুমের দেশে পাড়ি জামায় আরশি। সকালে ঘুম থেকে উঠে হৃদের নাম্বারে ফোন দেয় আরশি। হৃদ রিসিভ করে ঘুমাতুর কণ্ঠে বলে ওঠে, আরশি বল, কাল রাতে তুমি কোথায় ছিলে? কেন বাসায়? মিথ্যে বলছো তুমি। আমার সাথে কথা হওয়ার পর তুমি কোথায় ছিলে? তার কিছুক্ষণ পরই তো ঘুমিয়ে গেলাম। আর এখন তুই ফোন দিলি কেন রে? কোনো প্রবলেম হয়েছে? কিন্তু আমি তো তোমার কণ্ঠ শুনেছি। লোকটা কি তুমি? কী সব বাজে বকছিস আরশি? কোন লোক? আগে বলো, তুমি কি রাতে আমার সাথে কথা হওয়ার পরই ঘুমিয়েছিলে? হ্যাঁ রে বাবা, কি বলছিস? আমি তো কিছুই বুঝছি না। ও আচ্ছা, না কিছু না। তুই কি আর কিছু বলবি? না, তাহলে ঘুমাতে দে। আরও কয়েক মাস কেটে গেল। বৃষ্টি ও আরশি দুজনেই ফাইনাল পরীক্ষা শেষ, তবে এখনও রেজাল্ট দেয়নি। শ্রাবণ বৃষ্টির চাইতে বেশিরভাগ সময় থাকে আরশির কাছে। আরশির আগে থেকে বাচ্চা খুব পছন্দের। বিকেলে ভিডিও কলে কথা হলো বাড়িতে। বৃষ্টির মা দেখতে চাইছে নাতিকে। বৃষ্টির বাবা মাঝে মাঝে আসে দেখতে। বিকেলে খুব ভালোভাবেই কথা হলো তাদের মাঝে। পরদিন সকালে ফোন দিয়ে শুনতে পায় মায়ের কান্নার শব্দ। এক নাগারে কেঁদেই চলছে তার মা। একটু অবাক হয়ে বৃষ্টি, কি হলো মা, কাঁদছো কেন? কিছু হয়েছে? বর্ষা আবার কেঁদে উঠল তার মা। কিছু হয়েছে আপুর? আর কিছু বলার আগেই দেখে বৃষ্টির ফোন অফ হয়ে গেছে। দুশ্চিন্তার ভার তার মাথায়। উল্টাপাল্টা কিছু করে বসেনি তো আপু? তখন দেখলো রাত অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামছে। বৃষ্টিকে আতঙ্কিত দেখে বলে ওঠে, কি হলো তোমার? এমন দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? বৃষ্টি কিছু বলার আগেই দরজায় কলিং বেল বেজে উঠল। রাত গিয়ে দরজা খুলতে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। রাতের পাশে এসে দাঁড়ায় বৃষ্টি। সামনে থেকে পুলিশ ইন্সপেক্টর কামরুল হাসান বলে ওঠে, আপনাদের বাসায় বৃষ্টিকে? রাত অবাক চোখে বৃষ্টির দিকে তাকায়। পাশ থেকে বৃষ্টি বলে ওঠে, জি আমি বৃষ্টি, বলুন কি বলবেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট। পাশ থেকে মাথা গরম করে বলে ওঠে, ইউ আর ম্যাড? রাত সাহেব, উত্তেজিত হবেন না, আমাদের কাজ আমাদের করতে দিন। পাশ থেকে বৃষ্টি বলে ওঠে, কি আমার অপরাধ? বর্ষা নামক এক যুবতীকে খুন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। বর্ষার খুন? আর তাও আবার খুনি বৃষ্টি? এটা হতেই পারে না। আরে যেই মেয়ে থাপ্পড় খাওয়ার ভয়ও এক পাশে গুটিসুটি মেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে কাউকে খুন করেছে এটা আমি বিশ্বাস করতে হবে? চায়ের কাপটা টেবিলে রেখে দ্রুত গতিতে কামরুল হাসানের কাছে গিয়ে কথাটা বলে ওঠে রাতের বাবা রুদ্র চৌধুরী। কে দোষী আর কে নির্দোষ তা আদালত প্রমাণ করবে, আমরা নয়। আপাতত আমাদের কাজ আমাদের করতে দিন। এই নিয়ে চলো একে। এক মহিলা পুলিশ এসে হাত করা লাগায় বৃষ্টির হাতে। ভয়ে কাঁপছে বৃষ্টি। কাঁদো কাঁদো গলায় আকুতি মিনতি করতে থাকে সে। বিশ্বাস করুন বাবা, আমি আপুকে কিছু করিনি, ওরা মিথ্যে বলছে। আমি কিছু জানি না এই ব্যাপারে। রাত, আপনি তো আমায় বিশ্বাস করছেন। ঘরের ভেতর থেকে বৃষ্টির ছেলে শ্রাবণকে কোলে নিয়ে দৌড়ে দৌড়ে আসে আরশি। বৃষ্টি পুলিশের হাত থেকে হাঁচকা দিয়ে ছুটে শ্রাবণকে কোলে তুলে নেয়। আমার ছেলে, তুমি কি আমার কথা বিশ্বাস করবে না শ্রাবণ? বিশ্বাস করো মা, কিচ্ছু করিনি। নিজের ছেলেকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে রেখেছে বৃষ্টি। পাশ থেকে মহিলা পুলিশটা তাকে টানতে টানতে বাড়ির গেট পার হয়ে যায়। রাত ছুটে আসে পেছন পেছন। বৃষ্টিকে গাড়িতে ওঠানোর আগে রাত গিয়ে বৃষ্টির দুই গালে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, চিন্তা করো না বৃষ্টি, আমরা সবাই বিশ্বাস করি যে তুমি কিছুই করোনি, তুমি নির্দোষ। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমায় ছাড়ানোর ব্যবস্থা করছি। বৃষ্টিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তারা। গাড়ির পেছন পেছন দৌড়ে অনেকটা পথ এসেছে রাত, কিন্তু এবার গাড়ির গতি বেড়ে যাওয়ায় ধীরে ধীরে চোখের আড়াল হয়ে যাচ্ছে। রাতের দিকে চেয়ে চেয়ে নিজের 5 মাসের বাচ্চাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে বৃষ্টি। তার একটাই কথা, আমি কিচ্ছু করিনি। খুব জঘন্যভাবে মারা হয়েছে মেয়েটাকে। পিঠের দুটো হাড় ভাঙা পাওয়া গেছে। হয়তো কেউ পেছন থেকে সজোরে লাথি মেরেছিল। খুব ধারালো ছুরি দিয়ে গলা কাটা হয়েছে মেয়েটার। লাশটা যেই জায়গায় পাওয়া গেছে ওখানে খুন করা হয়নি,
বাড়ি থেকে খুন করে ওখানে এনে ফেলে দিয়ে গেছে, কারণ ওখানে যদি জবাই করা হতো তাহলে প্রচুর রক্ত পড়ে থাকতো সেই জায়গায়। খুনটা হুট করেই হয়নি, আগে থেকে প্ল্যান করা ছিল। হৃদের কাছে বর্ষার গলাকাটা ছবিগুলো দিয়ে চেয়ারে হেলান দিয়ে কথাগুলো বলে ওঠে ইন্সপেক্টর কামরুল হাসান। হৃদ ছবিগুলোর দিকে তাকিয়ে বলে, খুন যে সেই করেছে তা আপনার শিওর হলেন কি করে? মিসেস বৃষ্টি ও বর্ষা, এদের দুজনের মাঝে একটা ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল, আর বৃষ্টির বিরুদ্ধে অভিযোগটা তোলেন বর্ষার বয়ফ্রেন্ড। কয়েকদিন পরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। হৃদ ছবিগুলো টেবিলে রেখে অবাক চোখে কামরুল হাসানের দিকে চেয়ে বলে ওঠে, তার বয়ফ্রেন্ড মানে? দেখুন হৃদ সাহেব, আপনি যেই কথা বলছিলেন যে টাকা পয়সার ব্যাপারে, ওটা সম্ভব না, কারণ বৃষ্টির নামে অলরেডি মামলা হয়ে গেছে, তা আবার যেই সেই মামলা নয়, মার্ডার। এখন যা সিদ্ধান্ত নেওয়ার আদালত নিবে। আপনারা মিসেস বৃষ্টিকে এখন নির্দোষ প্রমাণ করতে চান, তাহলে ভালো একটা উকিল নিয়ে ট্রাই করতে পারেন। পাশে চুপচাপ বসে আছে রাত। কপালে জমে থাকা ঘামগুলো মুছে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল সে। শান্ত গলায় বলে ওঠে, আমরা কি তার সাথে দেখা করতে পারি? চলুন আমার সাথে। রাত ও হৃদ গিয়ে খাসার সামনে দাঁড়াতেই বৃষ্টি শ্রাবণকে কোলে নিয়ে রাতের সামনে এসে দাঁড়ায়। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি কিচ্ছু করিনি, দেখেন শ্রাবণ শুধু কান্না করছে। এখানে খাবারগুলো কেমন, খুব ভয় করছে আমার এখানে, প্লিজ নিয়ে চলুন আমাকে এখান থেকে। রাত বৃষ্টির গালে হাত রেখে বলে ওঠে, নিয়ে যাব, আর খুব শীঘ্রই। জানেন, মহিলা পুলিশটা আমার গায়ে হাত তুলেছে, বারবার জিজ্ঞেস করছে আমি খুন করেছি কিনা। রাত এবার রেগেই কামরুল হাসানের দিকে এগিয়ে যেতে হৃদ থামায় তাকে। হৃদ ঠান্ডা মাথায় বলে ওঠে, পদোন্নতি করতে চাইছেন, তা আবার মহিলার গায়ে হাত তুলে? দেখুন হৃদ সাহেব, আইনের চোখে সবাই সমান। সে না দেখে নারী, না দেখে পুরুষ, সে শুধু দেখে অপরাধী। হৃদ একটু ভুরু কুঁচকে বলে ওঠে, আচ্ছা তাই কামরুল হাসান, আমার মনে হয় আপনার আইন সম্পর্কে জ্ঞানটা অসম্পূর্ণ। অপরাধী আর সন্দেহবাচনের মাঝে পার্থক্য জানেন? দেখে একটা করে সংজ্ঞা বলুন তো এগুলোর। অপরাধী হলো যার দোষ সবার সামনে প্রমাণিত হয়ে গিয়েছে, আর সন্দেহবাচন হলো যাকে সন্দেহ করা হয়েছে এবং তার দোষ এখনও কারো কাছেই প্রমাণিত হয়নি। পাশ থেকে রাত বলে ওঠে, দেখুন আমরা চুপ করে আছি তার মানে এই নয় যে আমরা কিছুই করতে পারবো না। আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমরা এখনও চুপচাপ আপনাদের সাথে সব ক্যাচাল সহ্য করে যাচ্ছি। হৃদ পাশ থেকে রাতের কাঁধে হাত রেখে শান্ত চোখে তাকিয়ে বলে ওঠে, মাথা ঠান্ডা কর, এখন রাগের বসে কিছু করে বসাটা বোকামি, এগুলো শুধু আমাদের আরও এক ধাপ পিছিয়ে নেবে। রাত তখন 10টা। কপালে চিন্তার ভাঁজ নিয়ে সোফায় বসে আছে রুদ্র চৌধুরী ও রাত্রি চৌধুরী। সারাদিন টেনশন ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়েছে সে। রাত এখনও থানার সামনে বসে আছে, তার স্ত্রী এবং সন্তানকে ফেলে কিছুতেই বাড়ি যাবে না সে। হৃদ অনেক বোঝানোর চেষ্টা করেছে তাকে, কিন্তু কিছুতেই মানছে না রাত, পারছে না শুধু সকল আইন অমান্য করে পুরো থানা গুড়িয়ে দিয়ে নিয়ে যেতে বৃষ্টি ও তার সন্তানকে। বৃষ্টিকে ছাড়াতে শহরের সবচেয়ে বড় উকিলকে নিযুক্ত করলেন রুদ্র চৌধুরী। তার একটাই কথা, বৃষ্টিকে মুক্ত দেখতে চায় সে, আর তার যে কোনো কিছুর বিনিময়ে। কয়েকদিন পর কোর্টে হাজির করা হলো বৃষ্টিকে। তার ডিফেন্স লয়ার ফারহান রেজবি। আজ পর্যন্ত একটাও হারার রেকর্ড নেই তার, তবে এই কেসটা একটু জটিল তার কাছে, কারণ খুনি যেই হোক বৃষ্টির বিরুদ্ধে একের পর এক কারণ রেখে গেছে। তো মিসেস বৃষ্টি, এই যে আপনার বোন বর্ষার সাথে আপনার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া চলছিল তাই না? হ্যাঁ, আমি মানছি যে আমার আপুর সাথে দ্বন্দ্ব ছিল, কিন্তু আমি ওকে মারিনি। তো কী নিয়ে দ্বন্দ্ব ছিল? আপু সবসময় আমার জ্বালাতো আর ব্ল্যাকমেল করতো যে আমি যেন আমার স্বামী ও সংসার ছেড়ে তাদের থেকে দূরে সরে যাই। সবসময় আমাকে চাপ দিত, তার কারণে আমার সংসারে একের পর এক অশান্তি লেগেই থাকতো। তবুও কিছু বলতাম না, ভাবতাম সব ঠিক হয়ে যাবে, নিজেরই তো আপু। কি বললেন? সে আপনাকে ব্ল্যাকমেল করতো, তার কারণে আপনার সংসারে অশান্তি লেগে থাকতো? তার মানে আপনি বলতে চাইছেন আপনার জীবনটা পুরোই উলটপালট হয়ে গিয়েছিল তার জন্য, আর এই কারণে আপনি ওকে মেরে আপনার জীবন থেকে সরিয়ে দেন যাতে আপনি তার থেকে মুক্তি পেতে পারেন। না, আমি আপুকে মারিনি, আপনি মেরেছেন তাকে, কারণ সে আপনি অন্তঃসত্ত্বা থাকতে সিঁড়ি দিয়ে ফেলে আপনার ক্ষতি করতে চেয়েছিল, আর সেই ক্ষোভ থেকে আপনিও তার প্রাণ নিয়ে নিলেন। না, আমি সত্যি বলছি, আমি আপুকে মারিনি। পাশ থেকে বৃষ্টির ডিফেন্স লয়ার ফারহান রেজবি বলে ওঠে, আপনি কাউকে এভাবে প্রমাণ ছাড়া খুনি বলতে পারেন না মিস্টার আনোয়ার সাহেব। জজও বলে ওঠে, হ্যাঁ, কি প্রমাণ আছে যে উনি খুনি? জজ সাহেব, আমার কাছে একটা জোরালো প্রমাণ আছে। ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায়
পুলিশ পাওয়ার 10 ঘন্টা আগে ওনার খুন হয়েছে, আর পুলিশ লাশ পেয়েছে সকাল 7টা নাগাদ। তার মানে খুন হয়েছে রাত 9টায়। আর ঠিক রাত 9:30টায় মিসেস বৃষ্টিকে বাইরে থেকে আসতে দেখেছে তার বাড়ির দারোয়ান আলী। জি স্যার, আমি ম্যাডামকে রাত 9টা নাগাদ গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখেছি, আর উনি খুব রেগেছিলেন। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, তখন উনি কিছুই না বলে ভেতরে চলে গেছেন। তখনই বৃষ্টির বিপক্ষের উকিল বলে ওঠে, কারণ উনি তখন কাউকে খুন করে এসেছে, তাই আপনার সাথে কোনো কথা বলেনি। কারণ 9টার সময় খুন হয়েছে আর উনি 9:30টায় বাড়ি ফিরলেন। এর আগের সময়টা তিনি কোথায় ছিলেন? আর এটাও জানা গেছে যে মিসেস বৃষ্টি রাতে কখনো বাইরে যান না, তাহলে ওই রাতে কেন গিয়েছিলেন? নিশ্চয়ই বর্ষাকে খুন করতে গিয়েছিলেন। না, আমি কাউকে খুন করিনি, আপনারা কেন আমায় বিশ্বাস করছেন না? এটা বলেই কাঁদতে থাকে বৃষ্টি। ভয় শরীরটা কাঁপছে তার, কারণ কখনো এমন পরিস্থিতিতে পড়েনি সে। মিসেস বৃষ্টি, আপনার কান্নায় কিন্তু আমারও কান্না পাচ্ছে, কিন্তু আফসোস আদালত আবেগে নয় প্রমাণ দেখে সিদ্ধান্ত নেয়, বলেই হেসে উঠলেন আনোয়ার সাহেব। বৃষ্টির সাথে দেখা করতে গেল রাত। প্রতিবারের মতো আজও খাঁচার বাইরে দাঁড়িয়ে আছে রাত। চেহারাটা কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, মনে হচ্ছে ঠিকঠাক মতো খেতে দেয় না ওখানে, যত্ন নিতে পারে না সে। পারবে কী করে? এটা তো তার বাড়ি নয়। ভেতরে অঝরে কেঁদে চলছে বৃষ্টি। আমাকে কি আর কখনো আপনার কাছে যেতে দিবে না তারা? রাত বৃষ্টির দুগালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলে ওঠে, কে বলেছে দিবে না? আর কয়েকদিন অপেক্ষা করো, তোমাকে ঠিকই এখান থেকে মুক্ত করে নিয়ে যাব আমি। ওরা বলেছে সব প্রমাণ আমার বিরুদ্ধে, কিন্তু আমি তো আপনার কাছে কখনো মিথ্যে বলিনি। আপনি কি আমি বিশ্বাস করছেন না? আমি মারিনি আপুকে। বৃষ্টি, ভেঙে পড়ো না। কখনো কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে থাকে সত্যিটা, আর তা একসময় ঠিকই সামনে আসে। আমার খুব কষ্ট হচ্ছে এখানে, আপনাদের ছাড়া এতটা দিন পড়ে আছি এভাবে রাতে অন্ধকারে একা একা। আমার খুব ভয় করে এখানে, মশার জন্য ঘুমাতেও পারি না ঠিক মতো। বারবার আপনার কাছে চলে যেতে ইচ্ছে করে। অনেকক্ষণ ধরে কাঁদলেও কেউ সামনে এসে দেখে না। আমার খুব কষ্ট হচ্ছে এখানে, খুব কষ্ট হচ্ছে। আপনাদের কি মনে হয় বৃষ্টি কি খুনি? কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।